হ্যালো স্টুডেন্টস, তাহলে তোমাদের তো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা পার হয়ে গেছে, সামনে ফাইনাল পরীক্ষা এবং মাঝখানে যেটুকু সময় পাচ্ছ তার মধ্যে একটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আমি নিয়ে আসছি যে কিভাবে তোমাদের এগোনো মনে হয় যে বেটার হবে কোনটা। তো যেহেতু ম্যাথসের আমি অ্যাজ এ টিচার আর কি ম্যাথসটাই আমি প্রথমে নিয়েছি সাবজেক্ট হিসাবে, যে নিয়ে কয়েকটা কথা আমি একটু বলে নিই আগে। যারা ভালো স্টুডেন্ট বলতে বোঝাচ্ছে যে ম্যাথসের অবস্থা খুব ভালো আছে যাদের, মোটামুটি টেক্সট বুকের প্রতিটি চ্যাপ্টার রেডি আছে, তাদের জন্য আমি বলবো যে টেস্ট পেপার তো অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক শুরু করে দেওয়া দরকার। এবং দুরকমভাবে করতে পারা যায়। এক, তুমি চাইলে নির্দিষ্ট এক একটা চ্যাপ্টার ধরে তুমি এগোতে পারো পেজ বাই পেজ, যে এই চ্যাপ্টারে আজকে তুমি 10টা করে নিলে, ওই চ্যাপ্টারে তুমি আজকে 10টা করে নিলে, এইভাবে। নাহলে তুমি পেজ বাই পেজ একদম পর পর সিরিয়ালি করে যেতে পারো। ছোটো প্রশ্নের দিকে অবশ্যই জোর দেওয়া দরকার। আর তারা নিজেদের স্ট্র্যাটেজি নিশ্চয়ই জানে, যারা যথেষ্ট ভালো অবস্থায় পৌঁছেছ অঙ্কে, সেক্ষেত্রে ঠিকই আছে। আমি আপাতত যাদের অবস্থা তুলনামূলক একটু ডিস্টার্ব আছে তাদের ক্ষেত্রে বলি একটু কি করা যেতে পারে। তো যাদের অবস্থা তুলনামূলক একটু খারাপ, তারা অন্তত আমার এই স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই ফলো করতে পারো। প্রথমত, যেটুকু আমাদের হাতে সময় আছে তাতে আমি ভাগ করেছি একটু, যে কিছু কোয়েশ্চেন, কিছু চ্যাপ্টার আছে দেখবে হার্ড চ্যাপ্টার, অনেকের ক্ষেত্রে কার পক্ষে কোনটা হার্ড সেটা তো বলা মুশকিল হয়। তো তোমার পক্ষে যেটা হার্ড বলে মনে হবে, আপাতত যেটুকু সময় আছে আমি বলবো সে হার্ড চ্যাপ্টারটা আর না দেখা, এখন অন্তত কিছুদিনের জন্য। যদি কোনো চ্যাপ্টার তোমার পক্ষে খুব জটিল মনে হয় সেটা তুমি সাইডে রাখো, সেটা পরে দেখা যাবে, এখন ওটাকে আপাতত বন্ধ করা দরকার। নতুন চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার আমার মনে হয় না এখন আর কোনো নতুন করে শুরু করা দরকার, বিশেষ করে কারণ যেটুকু সময় আছে আগে আমাদের নতুন চ্যাপ্টারটাও কিন্তু এটা পরে তুমি সেকেন্ডে রাখতে পারো হাতে, যেটা পরের কথা ভাববে কোনো নতুন চ্যাপ্টার। আপাতত আমার মনে হয় যেটা তোমার করা উচিত সেটা হচ্ছে তুমি যে অঙ্কগুলো আজ পর্যন্ত করেছো, যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করো যে কোন চ্যাপ্টার তোমার ভালো আছে। অবশ্যই যে চ্যাপ্টারগুলো তোমার ভালো হয়ে আছে, মোটামুটি তুমি ভালো পারো, সেইগুলোকে তুমি আগে মন দেবে। সেই চ্যাপ্টারকে সিলেক্ট করো, সেই চ্যাপ্টারকে দেখো, টেক্সট বই বার করো, টেক্সট বইয়ের সেই চ্যাপ্টারটাকে মনে করো তুমি সুদ কষা তোমার ঠিক হয়, মনে করো তোমার অনুপাত সমানুপাত ঠিক হয়, তোমার মোটামুটি তুমি পারো, তাহলে সেই অনুপাত সমানুপাতকে তুমি আগে টেক্সট বই দাও, রিভিশন দাও, টেক্সট বইয়ের যে প্রশ্ন আছে সেগুলোকে তুমি আগে ভালো করে রিভিশন দাও। রিভিশন দেওয়ার পরে এরপর তুমি টেস্ট পেপার বলো, কোয়েশ্চেন ব্যাংক বলো, যাই বলো না কেন, তুমি সেই পেপার বার করো এবং সেই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো কোয়েশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে আছে, পেজ টু পেজ, মনে করো তুমি অনুপাত সমানুপাত যেমন আমি বললাম, বা মনে করো তুমি করণে তুমি ভালো পারো, তাহলে করণের চ্যাপ্টার বই থেকে আবার রিভিশন দিয়ে দিলে, দেওয়ার পর এইবারে তুমি টেস্ট পেপারে পেজ বাই পেজ পরপর পেজে ওই করণেরই যে প্রশ্নগুলো আছে, 10টা পেজ, বেশি নয়, 10টা পেজ, যা করণের প্রশ্ন আছে তুমি পরপর সেগুলোকে সলভ করার চেষ্টা করো। এবং 10টা পর যখন দেখলে হ্যাঁ তুমি 10-12টা কোয়েশ্চেন অ্যান্সার ঠিক হয়ে গেল, তুমি এইবারে সেটাকে একটু সাইডে রাখতে পারো এবং নতুন চ্যাপ্টার যেতে পারো। নতুন চ্যাপ্টার বলতে যে চ্যাপ্টারটা তোমার আরও নেক্সট, যেটা তোমার ভালো আছে মোটামুটি তুমি বুঝতে পেরেছিলে এরকম কিছু, সেই চ্যাপ্টারটা ধরো এবং সেই চ্যাপ্টারটারও তুমি আগে বইয়ের ভালো করে রিভিশন দিবে। অবশ্যই টেক্সট বই সবার আগে ভালো করে রিভিশন দিবে এবং তারপর রিভিশন দেওয়ার পর টেক্সট পেপার থেকে বা কোয়েশ্চেন ব্যাংক থেকে সেই চ্যাপ্টারের তুমি পরপর 10-12টা পেজ আবার তুমি 1 2 3 4 করে যে পেজগুলো ওই চ্যাপ্টারকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নকে তুমি প্র্যাকটিস করবে। এইভাবে প্র্যাকটিসটা করা দরকার প্রথম কিছুদিন। আর শর্ট কোয়েশ্চেনের জন্য বলি যে শর্ট কোয়েশ্চেনের অবশ্যই একটা আলাদা সময় রাখা দরকার, যে যে সময়টা তুমি শর্ট কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবে। কারণ শর্ট কোয়েশ্চেন আগে তুমি বইয়ের থেকে, বইয়ে যেগুলো আছে সেগুলো তুমি করবে চ্যাপ্টার ওয়াইজ ধরে, এবং তারপরে শুধু বইয়ের থেকে নয়, তোমাকে বাইরের থেকেও শর্ট কোয়েশ্চেন অনেক কিছু করতে হবে। তাহলে কোয়েশ্চেন ব্যাংকে তুমি বা টেস্ট পেপারে তুমি বাইরের থেকে যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে পরপর প্রথম দিকে তুমি দেখবে, এমসিকিউ বলো, এসিকিউ বলো, সেগুলোকে তুমি রেডি করবে। তো ম্যাথসটা আমি বলবো ওইভাবে তুমি পুরো হার্ড চ্যাপ্টার আগে কোনো ধরবে না, সেটাকে ছেড়ে দাও এবং নতুন চ্যাপ্টার অবশ্যই প্রথমে কিছুদিন তুমি যেটুকু সময় আছে আগে ধরো না। তোমার উচিত হবে সবসময় আগে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো, সেগুলোকে আর একটু ভালো করো, তোমার হাতে কিছু কনফিডেন্স জমাও যে হ্যাঁ এগুলো আমার কাছে ঠিক আছে, তারপর তুমি শক্ত চ্যাপ্টার যেগুলো আছে তারপর তুমি যাবে। আর একটা কথা বলে রাখি, মোটামুটি যে চ্যাপ্টারগুলো আমরা সহজের মধ্যে পাই, যেমন মনে করো কয়েকটা বলে না, যদি প্রয়োজন হয় তোমার অনুপাত সমানুপাত আছে, তার মধ্যে কয়েকটা চ্যাপ্টার অনুপাত সমানুপাত আছে আমার মনে হয়, যেগুলো যেগুলো তোমাদের অনেকেরই সহজ লাগবে। তারপরে যেমন আছে মনে করো করণী, তাছাড়া
আম, যেমন ভেদটাও ভালো চ্যাপ্টার, ভেদটা সহজ চ্যাপ্টার। এবং যদি তোমার জটিল বলে মনে হয় তা তো একটু মন দিয়ে বুঝতে পারবে। যদি না পারো কারো ইউটিউব ভিডিও দেখবে, আমার দেখো বা কারো দেখো, কিন্তু ভেদটা সহজ, ভেদটা তোমরা করবে প্রথমে। তাছাড়া যেমন অংশীদারি কারবার আছে, অংশীদারি কারবারটাও অংশীদারি কারবারটাও সহজ চ্যাপ্টার বটে, যেটা অনেকেরই আমার মনে হয় ভালো লাগবে। আর তাছাড়া তোমার যেমন সম্পাদ্য আছে, এরপরে সম্পাদ্যটা একটু প্র্যাকটিস করবে, সম্পাদ্যটা প্র্যাকটিস করা বটে। এবং জ্যামিতির উপপাদ্য বেশ কিছু উপপাদ্য আমি বলে দেবো তোমাদের কোনগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একবার রেডি করে নেবে। তো এই চ্যাপ্টারগুলো আমার মনে হয় আগে একটু ধরে নেওয়া ভালো, যে এক একটা চ্যাপ্টার তুমি ক্লিয়ার করবে। এবং বই থেকে আগে অবশ্যই টেক্সট বই আগে ক্লিয়ার করো, তারপর তুমি কোয়েশ্চেন ব্যাংক ওই চ্যাপ্টারগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এরপর আমরা চলে আসছি নেক্সট সাবজেক্টে। ফিজিক্সের ব্যাপারে একটা কথা বলা যায় যে যারা স্টুডেন্ট হিসেবে ভালো, তাদের পক্ষে বিশেষ কিছু বোঝানোর প্রয়োজন হয় না, কারণ তারা জানে সিলেবাসটাকে কীভাবে বাকিটা ক্লিয়ার করতে হবে। কিন্তু যাদের দুর্বলতা আছে তাদের পক্ষে একটা কথা বলতে পারি যে ছায়া বা সাঁতরা ফিজিক্সের মধ্যে স্ট্যান্ডার্ড টেক্সট বুক বটে, যেটা প্রতিটি চ্যাপ্টারকে মোটামুটি গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে। তো যেটুকু সময় আছে হাতে, তাতে যদি তোমরা সেই ছায়া বা সাঁতরা যে কোনো একটা টেক্সট বুক থেকে আর কি তোমরা নিউমেরিক্যাল যেগুলো আছে অঙ্কগুলো সেগুলো, এবং যে থিওরিগুলো আছে যতটা সম্ভব এক একটা চ্যাপ্টার ধরে যদি তুমি ক্লিয়ার করতে পারো, আর বেশি কিছু নয়, এবং ওই যতটা পারা যায় যে কয়েকটা চ্যাপ্টার যতটা পারা যায় সময় পাচ্ছ সেটুকুর মধ্যে অঙ্কগুলো এবং তার কিছু থিওরি এগুলোকে যদি রেডি করে নাও, এবং বিগত 5-7 বছরের কোয়েশ্চেন পেপার তুমি যদি একটু সলভ করে নাও, তাহলে আমার মনে হয় না যে তোমার অসুবিধা হবে কোনো। কারণ ফিজিক্সের ব্যাপারে বলতে পারো সাফিসিয়েন্ট এইটাই যে কিছু অঙ্ক কয়েকটা চ্যাপ্টার ধরে এবং কিছু থিওরি যেগুলো মুখস্থ আর কি, এবং অবশ্যই যে 5-7 বছরে তুমি কোয়েশ্চেন পেপারগুলো অন্তত একটু সলভ করে নাও, তাহলে আমার মনে হয় ঠিক আছে। সেক্ষেত্রে চলে আসছি বায়োলজির ব্যাপারে। এখন বায়োলজির ক্ষেত্রে তুমি দেখতে পারো যে কয়েকটা চ্যাপ্টার সহজ আছে, যাদের অবস্থা ভালো আছে তাদের ঠিকই আছে, কিন্তু যাদের অবস্থা একটু খারাপ আছে তাদের জন্য বলি যে বায়োলজির ব্যাপারটা কয়েকটা চ্যাপ্টার ধরে তুমি একটু রিভিশন হিসেবে দিতে পারো। সাঁতরার বই অবশ্যই নিঃসন্দেহে ভালো বই টেক্সট বুক হিসেবে। এবং তুমি যদি চ্যাপ্টারগুলো একটু দেখো, তো যেমন চলন গমন চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার বটে, এবং হরমোন চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার বটে। হরমোন, উদ্ভিদ হরমোনটাতে খুব সহজ, বিশেষ কিছু নেই। প্রাণী হরমোনও তুমি যদি দেখো তো বিশেষ করে তুমি যদি একটা ছকের মতো করে নাও প্রত্যেকটাকে, যে হরমোনের শ্রেণীবিভাগ এবং তাদের উৎস এবং কাজ আর একটু অভাবজনিত লক্ষণ, তাহলে যথেষ্ট। তোমার বলতে পারো পুরো চ্যাপ্টারটা ওগুলোকে কেন্দ্র করেই আছে। চলনগমন বলো তুমি, হরমোন বলো তুমি, এগুলো সবই। এবং তাছাড়া আছে যেমন স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র একটু ভাষা ক্রিটিক্যাল কিছু আছে, একটু জটিল ভাষা আছে, কিন্তু স্নায়ুতন্ত্র থেকে নম্বরও অনেকটা থাকে, যার জন্য স্নায়ুতন্ত্রের কিছু প্রশ্ন তুমি রেডি করতে পারো, যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে, যার জন্যে ওই চ্যাপ্টারগুলো ভালো চ্যাপ্টার। এবং জিনগত রোগ, যেটা রোগটাও সহজ চ্যাপ্টার, ওটাও কোনো অসুবিধা বিশেষ হওয়ার কথা নয়। যার জন্য আমার মনে হয় যে যদি তুমি ছক ওয়াইজ একটু করো, যে প্রত্যেকটা ছক করে নিলে যার উৎস এবং অভাজনিত লক্ষণ বা কাজ হরমোন এগুলোর, তো ওখানেও অনেকটা নম্বর থাকে। চলে আসছি ইতিহাসে। ইতিহাসে সাজেশন ফলো করে পড়াটাই ঠিক, সব পড়া বা দেখা সম্ভব নয় ভাবে। এবং বড় প্রশ্ন যেগুলো দেখবে, আমারও কিছু সাজেশন আমি দিয়েছি, সেগুলো তোমরা ফলো করতে পারো, বা অন্যান্য স্যারের যে সাজেশন দিচ্ছে তাই যথেষ্ট। এবং ছোটো প্রশ্নের জন্য আমি বলবো যে টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক কিছু একটা ফলো করো, যার মধ্যে সামনে যে ছোটো প্রশ্নগুলো আছে যেগুলো, সেগুলো দেখে নাও, যথেষ্ট। তারপর তাহলে যথেষ্ট, ইতিহাসের পক্ষে অতটাই বলা চলে। সাজেশন ধরে বড় প্রশ্ন 8 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন করো, এবং 2 নম্বর 1 নম্বরের জন্য টেস্ট পেপারে যা আছে বা কোয়েশ্চেন ব্যাংকে যা আছে সেগুলো ফলো করো, সেগুলো কিছুটা অভ্যাস করে নাও, তাহলে যথেষ্ট, তার বেশি আর দরকার হবে না সেখান থেকে, ঠিক আছে? ভূগোলেও আমি বলবো যে সাজেশন ওয়াইজ পড়াটা দরকার, এবং ভূগোলেও যাদের প্রিপারেশান এখনও ঠিকমতো হয়নি তাদের জন্য বলবো যে তোমরা সিলেবাসটাকে সাজেশন অনুযায়ী ফলো করো। এবং কয়েকটা চ্যাপ্টার আছে খুব ভালো চ্যাপ্টার, এবং যার থেকে নিশ্চিত বড় প্রশ্ন থাকছে, যেমন তোমার নদী, বায়ু, এবং নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, বায়ুর ক্ষয় কাজ, বহন কাজ, এবং এদিকে তোমার হিমবাহের
এই 3টে চ্যাপ্টার এখান থেকে বড় প্রশ্ন অবশ্যই থাকবে এবং ছোট প্রশ্ন তো থাকছেই। তাছাড়া ভারতের যদি তুমি দেখো, ভারতের শিল্প এবং কৃষি, এটা দুটোর থেকে দুটো বড় প্রশ্ন তুমি নিঃসন্দেহে পাবে। এবং তার সঙ্গে জনসংখ্যা, এই 3টা তুমি ইজিলি তুমি করে নিতে পারো এবং ভালো করে, এবং চ্যাপ্টারগুলো সহজ বটে, এগুলোই হবে। তাছাড়া ম্যাপ পয়েন্টিংয়ে আছে। এবং ছোটো প্রশ্ন আমি বলবো যে অবশ্যই সেই ইতিহাসের মতন একই কথা, যে টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক ধরে ছোটো প্রশ্ন যা আছে তার বেশ কিছু পেজ তুমি রেডি করে নাও, এবং বিগত 5-7 বছরের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার যদি করে নিতে পারো সাফিসিয়েন্ট হয়ে যাবে তাহলে ভূগোলের জন্য। ঠিক আছে। বাংলার ক্ষেত্রে এটুকুই বলা যায় যে টেক্সট বইটা অবশ্যই ভালো করে পড়বে, যত না নোট পড়বে, নোট পড়া ভালো, কিন্তু সব নোট মুখস্থ রাখা মুশকিল অনেকে যারা বাংলা টিউশন পড়ো বা কিছু। তবে টেক্সট বইটা ভালো করে রিডিং দাও, প্রশ্ন গল্পগুলো, তাহলে তুমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তো সব ওইখান থেকেই থাকবে, এবং কোটেশনগুলো জানা দরকার বা বোঝা দরকার। সেই জন্য টেক্সট বইটা অবশ্যই ফলো করবে, আর তার সঙ্গে নোট যতটা চলছে চলুক। এবং প্রবন্ধ রচনা যেগুলো ইম্পর্টেন্ট এবারে মনে করো, সেগুলো আমিও সাজেশন ছাড়বো, বা অন্যান্য স্যারদেরও সাজেশন তুমি পাবে, সেগুলো দেখে নিই অন্তত। প্যারাগ্রাফ যেগুলো থাকছে প্রবন্ধ রচনা, সেগুলো ওখান থেকে করে নেওয়াটা বেটার হবে। ইংরেজির ব্যাপারে আমি যদি বলি, ইংরেজি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের মধ্যে পড়ছেই তোমাদের সকলের কাছে। তার মধ্যেও ইংরেজির যদি আমরা ভাগ করে নিই সিন, আনসিন এবং গ্রামার এবং রাইটিং স্কিলের মধ্যে, তো সিনের ক্ষেত্রে অবশ্যই একটাই রাস্তা সব থেকে ভালো। যাদের ইংরেজি দক্ষতা আছে তাদের ব্যাপারটা বিষয়টা আলাদা, তাদের সঙ্গে সম্পর্ক নেই কোনো কথাটার। কিন্তু যাদের দক্ষতা একটু কম বা নিজেদেরকে কিছুটা উইক বলে মনে করো, তাদের পক্ষে আমি বলবো যে টেক্সট বইটা অবশ্যই ভালো করে, শেষ যেটুকু সময় আছে 1-2 মাস, তাতে তোমরা টেক্সট বইটা ভালো করে দেখো, এবং টেক্সট বইয়ের প্রতিটা লাইনের মানে একটু ভালো করে রেডি করো, এবং টেক্সট বই যে সিনগুলো আছে সেগুলোকে অন্তত একটু রেডি করে রাখো, যাতে ওই প্যাসেজটা যদি দেয়, যে প্যাসেজটা দিবে সেই প্যাসেজের উত্তরগুলো যাতে পারো। এবং আনসিন অবশ্যই তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারের উপরে ভরসা করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারের যে পেজগুলো আছে সেই পেজ ধরে কিছু অন্তত তোমাকে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। আর গ্রামার তো অবশ্যই, তোমার যদি গ্রামার প্র্যাকটিস থাকে তবেই পারবে, নাহলে গ্রামার পারা মুশকিলও হবে, কারণ ওটা তো আর কোনো সাজেশন ধরে করানো মুশকিল বা হয় না, গ্রামার জানতেই হয়। আর শেষ যে রইল রাইটিং স্কিল, যদি বলো তো রাইটিং স্কিল অবশ্যই একটা সাজেশান ফলো করে করাটাই রাইটিং স্কিলে ঠিক হবে। যে যেমন লেটার তুমি কিভাবে পড়বে, লেটার বা এগুলো তো ছক থাকেই, একটা রেডি করে নেওয়া, এবং প্যারাগ্রাফ কী পড়বে না পড়বে সেটা সাজেশান বা স্যারদের কাছে, স্যাররা যেটা বলবেন ইম্পর্টেন্ট সেই ধরে প্যারাগ্রাফ কিছু রেডি করে নেওয়া দরকার। আমার মনে হয় এটা করলেই ইংরেজির পক্ষে অনেকটা অবস্থাটা ঠিক হবে। অবশ্যই টেক্সট বই পড়বে সিনটার জন্য, আর আনসিন অবশ্যই তোমাকে টেস্ট পেপার ফলো তো করতেই হচ্ছে ওটার জন্য। ঠিক আছে, এতটাই থাক আজকে।